প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের একটু মনে রাখতে হবে যে আম বাংলাদেশে যে গত ১৬ বছরের কর্তৃত্ববাদ একটা চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা একটা ধারাবাহিকতায় এটা বাংলাদেশে শুধু এই ১৬ বছরে তাই নয়, এটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তবে গত ১৬ বছরে চূড়ান্ত রূপ পেয়েছিল। তার অন্যতম উপাদান ছিল, অনুঘটক ছিল দুর্নীতি। দুর্নীতি বা অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করতে হবে, ক্ষমতায় থাকতে হবে। যারা দুর্নীতি করেন তাদের সুরক্ষা দিতে হবে এবং দুর্নীতি প্রতিরোধক যে প্রক্রিয়াগুলো আছে, যে সম্ভাবনা আছে সেগুলো পদদলিত করতে হবে। যে কারণেই কিন্তু সমস্ত ইনস্টিটিউশনস প্রতিষ্ঠানগুলোকে ক্যাপচার করা হয়েছে, আইনগুলোকে এমনভাবে সাজানো হয়েছে বা এমনভাবে অপব্যবহার করা হয়েছে যার মাধ্যমে দুর্নীতিকে সুরক্ষা দেওয়া যায়। যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার পাশাপাশি ক্ষমতার কাছাকাছি কোনো না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট, তাদের এই সুযোগটা করার জন্য। তো এবং এটারই একটা ব্যাপক বিকাশ ঘটেছে আপনার রাষ্ট্র কাঠামো দখলের মধ্যে, একটা চোরতন্ত্রের যে মূল শক্তিগুলো, ক্লেপ্টোক্রেসি যেটাকে আমরা বলতে হয়, সেটার মুখে তাদের হাতে দখলে চলে যায়। অর্থাৎ আমাদের যে বৈষম্যবিরোধী আন্দোলন, ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান, তার কিন্তু যে প্রতিবাদটা অবশ্যই বৈষম্য কেন্দ্র করে, যেটাও মধ্যে একটা দুর্নীতি একটা ব্যাপক উপাদান কাজ করে এবং এর বিপরীতে এই ওই শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশের যে ভিশনটা ছিল সেটা হচ্ছে যে এমন একটা রাষ্ট্র যেটা জবাবদিহিমূলক হবে, স্বচ্ছ হবে, জনগণের কাছে জবাবদিহি তার জন্য বাধ্য থাকবে এবং বিশেষ করে দুর্নীতি প্রতিরোধের বিষয়টা আমরা মনে করি যে একটা অন্যতম উপাদান ছিল। তো কাজে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছিল এবং আমি যেটা মনে করি যে এই যে কর্তৃত্ববাদের পতন, সেই পতনের ফলে যে ইতিবাচক সম্ভাবনা, যে এজেন্ডা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, সেটার মধ্যে ৩টা যে উপাদান ছিল, একটা তো হচ্ছে যে বিচার, দ্বিতীয় হচ্ছে যে রাষ্ট্র সংস্কার, তৃতীয় নির্বাচন। রাষ্ট্র সংস্কারের যে মূল কনসেপচুয়াল বেসিস অ্যান্ড অবজেক্টিভ, সেটা কিন্তু দুর্নীতি প্রতিরোধক একটা শক্তি বিকাশ করতে হবে। সেই মানদণ্ডে আমি যদি মোটা দাগে সংক্ষেপে বলি যে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নেওয়ার পর তারা যে প্রথমে যে 6টা কমিশন গঠন করেছেন, সংস্কার কমিশন, তার মধ্যে যৌক্তিকভাবেই আমি যে ব্যাকগ্রাউন্ডটা বললাম, সেই আমি মনে করি এই ব্যাকগ্রাউন্ডের কারণে দুর্নীতি দমন কমিশন সংস্কারের বিষয়টা প্রাধান্য পেয়েছে। এবং আমি এখন সম্পর্কে কুইকলি যদি করি যে দুদক সংস্কার কমিশনের যেহেতু দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছিল, আমরা যে বিষয়গুলোকে মূলত বিবেচনায় নিয়ে সংস্কার প্রতিবেদনের মধ্যে উপস্থাপন করেছি এবং তার ভিত্তিতে আবার যে ঐকমত্য কমিশনে আলোচিত হয়েছে যে বিষয়গুলো, সেখানে কিন্তু অন্যতম বিষয়টা ছিল সরকার বা এক্সিকিউটিভকে যাতে করে দায়বদ্ধ করা যায়, জবাবদিহির পরিবেশ সৃষ্টি করা যায়, সেই প্রেক্ষিতে দুদকের মতো প্রতিষ্ঠান পাশাপাশি অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে আইন প্রক্রিয়া সংস্থা, প্রশাসন, বিচার বিভাগ, এই প্রতিষ্ঠানগুলোর জন্য এই পিলার্স অফ দ্য স্টেট যদি বলি, এরা যেন যার যার অবস্থানে স্বাধীনভাবে এমনভাবে কাজ করতে পারে যাতে এক্সিকিউটিভকে কন্ট্রোলে রাখা যায় বা জবাবদিহির মধ্যে রাখা যায়। সেই বিবেচনায় সেই ভিত্তিটাই কিন্তু তৈরি করার সম্ভাবনা তৈরি হয়েছে এবং কাগজে আছে, জুলাই সনদে আছে, বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিবেদনে আছে, দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে আছে। এখন কোথায় আমরা কতটুকু আসতে পারলাম, কোথায় যাচ্ছে সেটা যদি চিন্তা করি, প্রথমে বলবো যে দুর্নীতির জুলাই 24 পূর্ব আর জুলাই 24 পরবর্তী দুইটার সাথে তুলনা একেবারে সংখ্যা বা আনুপাতিক বা পরিসংখ্যানের উপর ভিত্তি করে মূল্যায়ন করার মতো সময় এখনো আসেনি, আমাদের কাছে সেই তথ্য নেই। তবে যেটা আমরা দেখেছি, প্রথম যেটা বলবো যে জুলাই অভ্যুত্থানের 5 আগস্ট বিকেলবেলা, কর্তৃত্ববাদের পতনের পর বিকেলবেলা থেকেই সারা দেশে কিন্তু দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে পরবর্তীতে সেটা আবার মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, ট্যাগ বাণিজ্য, জামিন বাণিজ্য ইত্যাদিতে আমরা একটা বিশাল পলিটিক্যাল অ্যান্ড গভর্নেন্স স্পেসটাকে একটা নিয়ন্ত্রণের একটা চেষ্টা এবং ঘটেছে। সেটা একটা শক্তিকে যে শক্তি পরাভূত হয়েছে, পলায়ন করেছে বা স্পেসে নিউট্রালাইজ হয়ে গেছে, তাদের জায়গায় আরেকটা শক্তি কিন্তু সেখানে আপনার দখল করে নিয়েছে, যার ফলে ওই যে ভিত্তিটা কিন্তু শুরু থেকেই নড়বড়ে হয়ে গেল এবং সেখানেও তার প্রতিফলন কিন্তু শুধু পলিটিক্যাল গভর্নেন্স স্পেস বললে যে মোটা দাগে যেটা বোঝায় ইকোসিস্টেম, তার পাশাপাশি কিন্তু আমার প্রতিষ্ঠানগুলোতেও সেটারই চিত্র দেখা গেল। যে আমলাতন্ত্রে দেখা গেলো যে আপনার লম্ফঝম্প করে পদায়ন পদোন্নতির ক্ষেত্রে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সেগুলো কিন্তু সে মূলত কেন্দ্র করে যে আমরা বাইরে ছিলাম, এখন আমাদের সময়, এটা আমাদের পালা,
এটাকে যেরকম সার্বিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ছিল, পলিটিক্যাল বা গভর্নেন্স ইকোসিস্টেমের মধ্যেও সেই একই জিনিসটা প্রতিফলন আমরা দেখতে পেলাম। এটা হচ্ছে যে মানে প্রেক্ষিত হয়ে গেল এটা। তারপরে সংস্কার প্রতিবেদনের মধ্যে যদি আসি, যেটা সরকারের দায়িত্ব ছিল এগুলো প্রতিহত করা, আমি যেটা বললাম সেগুলো তো প্রতিহত করার চেষ্টা করার দায়িত্ব ছিল, সেটি পর্যাপ্ত করতে পেরেছে সেটা বলার মতো কোনো সুযোগ নেই। কিন্তু সংস্কার কমিশনের যেহেতু সরকার কর্তৃক সুনির্দিষ্টভাবে নির্দেশিত বা সরকারের আদেশ বলে কমিশনগুলো গঠিত হয়েছে, সম্ভাবনা যেহেতু প্রচুর সৃষ্টি হয়েছিল এবং সরকার যেহেতু শুরুতে প্রতিবেদনগুলো যথাসময়ে জমা পাওয়ার পর আমাদেরকে সংস্কার কমিশনগুলোর কাছ থেকে, দুদক সংস্কার কমিশন সহ অন্য কমিশনগুলোর কাছ থেকে চেয়ে নিয়েছে যে আশুকরণীয়, আমাদের সুপারিশমালার মধ্যে আশুকরণীয় প্রস্তাবনাগুলো কী, সেগুলো তারা তাদের মেয়াদেই সম্পূর্ণ কী বলে ইমপ্লিমেন্ট করবে, বাস্তবায়ন করবে। আমরা সেটা চেয়েছি, তারা সেটা চেয়েছে, আমরা সেটা তাদেরকে দিয়েছি। কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারি যে অন্য সকল কমিশনের ক্ষেত্রে একই কথাটা প্রযোজ্য, কিন্তু আমি দুদক সংস্কার কমিশনে যেহেতু মোটামুটি ক্লোজলি ইনভলভড এবং চেষ্টা করে যাচ্ছি এখনও পর্যন্ত, আজকে এই মোমেন্ট পর্যন্ত আমার জানা মতে এই আশুকরণীয় প্রস্তাবনাগুলোর মধ্যে মানে বাস্তবে তেমন কিছুই হয় না, কিছু মানে সিম্বলিক পিক অ্যান্ড চোজেন কিছু ঘটনা ঘটেছে বা কিছু সুপারিশ হস্তক্ষেপ করা হয়েছে। এটা একটা হতাশার জায়গা। দ্বিতীয় হচ্ছে যে যতটুকু হয়েছে ইতিমধ্যে, বিশেষ করে আইনগত সংস্কার, দুদকের সংস্কারের জন্য একটা অর্ডিন্যান্স হয়েছে। সেই অর্ডিন্যান্সটাতে যে চিত্রটা আমরা দেখতে পেলাম সেটা অন্য যে অর্ডিন্যান্সগুলো হয়েছে ইতিমধ্যে, যেহেতু আমার সুযোগ হয়েছে সরকারের সাথে অনেক ক্ষেত্রে জোর করে চেষ্টা করা মাধ্যমে সংস্কার প্রক্রিয়ার সাথে জড়িত থেকে, যদিও এই সরকার আগের মতোই এক ধরনের যারা স্টেক হোল্ডার তাদেরকে অংশগ্রহণের সুযোগ না দিয়ে রাগঢাক বা নিজস্ব অনেকটা এককভাবে করার চেষ্টা করেছে। আমরা সেখানে যতক্ষণই সম্ভব ঢুকতে পেরেছি, সেখানে দেখেছি প্রতিটা অর্ডিন্যান্সের মধ্যে অনেক মৌলিক দুর্বলতা রয়ে গেছে। এমন সেই দুর্বলতাগুলো আমি মোটা দাগে এটা বলবো যে সংস্কার পরিপন্থী দুর্বলতা। সংস্কারের যে মূল উদ্দেশ্য, রাষ্ট্র সংস্কারের যে মূল উদ্দেশ্য, সে তার পরিপন্থী দুর্বলতা বেশ কিছু ব্যাপক আছে। আমি সেগুলো সময় থাকলে পরে আলোচনা করতে পারবো। এখন দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনা শুধু আমি একটা দুইটা পয়েন্ট বলি যে দুদকের যে অধ্যাদেশটা হয়েছে সেই অধ্যাদেশে একটা মৌলিক সুপারিশ ছিল দুদক সংস্কার কমিশনের, যেটা হচ্ছে যে বাছাই ও পর্যালোচনা কমিটি। সেটা নিয়ে ব্যাপক টানাপোড়েন অন্তত আমার সাথে ব্যক্তিগতভাবে, অর্থাৎ দুদক সংস্কার কমিশনের প্রধান হিসেবে আমার সাথে সরকারের হয়েছে। একটা পর্যায়ে সরকার রাজি হয়েছে একটা সভায় যে ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ প্রস্তাব, কৌশলগত প্রস্তাব, দুদকের স্বাধীনতা। আমাদের মূল কনসেপ্টটা ছিল দুদকের আমরা পরিপূর্ণ স্বাধীনতা চাই, কিন্তু যেই ব্যাগেজটা দুদকের, যারা ক্ষমতা থাকবে তাদের সুরক্ষা দেবে, যারা ক্ষমতার বাইরে থাকবে তাদের হয়রানি করবে বা ক্ষমতার কী বলে কোনো কারণে ক্ষমতার প্রতি বিরাগ ভাজন হয়েছেন তাদেরকে হয়রানি করা হবে। এই যে চর্চাটা, এটা থেকে উত্তরণের জন্য একটা জবাবদিহিতার ক্ষেত্র তৈরি করা, সেই ক্ষেত্রটা তৈরি করার জন্য যে প্রস্তাবটা তারা রাজি হলেন আলোচনার প্রেক্ষিতে নভেম্বর মাসের 19 তারিখে। আমরা যেটা হলো যে শুধু একটাই তারা বললেন যে ঠিক আছে, একটা প্রভিশনের মধ্যে না রেখে দুইটা আলাদা প্রভিশন হবে, একটা বাছাই কমিটি, একটা পর্যালোচনা কমিটি। কিন্তু আমরা যে প্রস্তাবনা করেছি, যে প্রক্রিয়ায় যে কম্পোজিশন সবই বহাল রেখে, যা করণীয় সেটা বহাল রেখে, এবং মিনিটেড হলো এবং আমি আশাবাদী হয়ে ফিরে আসলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে সেটাও বাতিল করা হয়েছে। এখানে যেটা মূল কথাটা হচ্ছে যে দুর্নীতি প্রতিরোধের জন্য যে শক্তিটা দরকার রাষ্ট্র কাঠামোতে, সেটার বিরোধী বা প্রতিবন্ধক যে শক্তি, সেটার অন্যতম জায়গাটা হচ্ছে আমলাতন্ত্র। সেই আমলাতন্ত্রের ভেতরে একটা ধরনের শক্তি আছে, যারা সরকার পরিচালনার দায়িত্ব, এক্ষেত্রে উপদেষ্টা পরিষদ, তাদের সাথে যোগসাজশের মাধ্যমে বা তাদেরকে জিম্মি করে অনেক সময় তাদের কাছ থেকে আদায় করে নেয় তাদের পছন্দের সিদ্ধান্তগুলো, এবং সেই হিসেবে তারা যে প্রস্তাবনাগুলো দেয় সেগুলোকেই ক্যাবিনেট, এখানে এক্ষেত্রে উপদেষ্টা পরিষদ তারা অনুমোদন দেয়। যার ফলে যে সম্ভাবনা ছিল দুর্নীতি প্রতিরোধক রাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করা তুলনামূলকভাবে, যেটা আমাদের পরবর্তীতে নির্বাচিত সরকার অব্যাহত রাখার সুযোগ পেত, সেখানে অনেক ঘাটতি মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রয়ে গেছে। সেটাই আমাদের মানে অত্যন্ত বলবো যে বেদনাদায়ক। আমি বলবো যে অন্য শব্দ পাচ্ছি না আমি এই অর্থে, যে আসলে শুধুমাত্র যে আমি যে দৃষ্টান্তটা আপনি যে বিষয়গুলো বললেন, যে 15টার মতো আইটেম, সেগুলো যেরকম নাই, পাশাপাশি যেগুলো, এবং সেখানে কোনো পদক্ষেপই নেই, উদ্যোগই নেই,
পাশাপাশি যেটা হলো সেটাও কিন্তু এই যে আমি বাছাই কমিটির কথা বা পর্যালোচনার কথা বলছি, এটা কিন্তু একটা সুপারিশ যেটা জুলাই সনদে আছে অন্তর্ভুক্ত এবং কোনো দলের কিন্তু দ্বিমত নাই, নোট অফ ডিসেন্ট নাই। এবং এটা আমরা সরকার জানে, আমরা সরকারকে একাধিকবার বলেছি। তারপরেও এটাকে সরকার কেন রাখতে পারল না, এটা অর্থাৎ এখানে আমি যেটা বলছি রেজিস্ট্যান্সটা ফ্রম উইদিন, গভর্নমেন্টের ভিতর থেকে রেজিস্ট্যান্স, এবং গভর্নমেন্টের ভিতরে রেজিস্ট্যান্সের মূল সূত্রটা হচ্ছে আমলাতন্ত্র। কারণ দুর্নীতি বাংলাদেশে সরকারি বেসরকারি সকল খাতের দুর্নীতি কিন্তু আমলাতন্ত্রের যোগসাজশ ছাড়া হয় না, বিশেষ করে বড় ধরনের দুর্নীতি। কাজে আমলাতন্ত্র চাইবে যে তাদের শক্তিটা দুদকের মতো প্রতিষ্ঠানের শক্তিটাকে যেন তাদের নিয়ন্ত্রণে থাকে। সেটা নিয়ে অন্য আলোচনার সুযোগ আছে এবং দুদকের নিজের দুর্বলতার বিষয়গুলো আছে। তো এই কারণে এবং তারা খুব সহজেই আপনার ক্যাবিনেটকে পারসুয়েট করতে হচ্ছে। আমার আমাকে যেটা ফ্রম রিলায়েবল সোর্স যেটা শুনেছি, সর্বশেষ যেখানে এটাকে বাতিল করা হলো, এই সিদ্ধান্তটাকে রাখা হলো না, সেখানে আমাদের সাথে একই সাথে অন্তত 7 জন উপদেষ্টা তাদেরকে সমর্থন করেছে, যে অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাধ্যতামূলক অনুসন্ধান সেটা রহিত করা হয়েছে শুধুমাত্র কেন্দ্রীয়ভাবে, স্থানীয় পর্যায়ে সেটা রহিত করা হয় না, এটা অধ্যাদেশে এটা আছে। কিন্তু এটা তুলনামূলকভাবে অন্য যেগুলো মোর স্ট্র্যাটেজিক সেটার তুলনায় খুবই কম গুরুত্বপূর্ণ। তবুও এটাকে আমি গুরুত্বহীন বলবো না, এটা একটা ইতিবাচক রাখা হয়েছে। কিন্তু আপনি অন্য যেটা বলেন যে দুদক এমন একটা প্রতিষ্ঠান, আমি এখানে এখন এই প্রসঙ্গে 2টা পয়েন্ট বলবো। এই যে রেজিস্ট্যান্সটা যেটা আমি বলছি, সেখানে কিন্তু আমি মানে খুবই হতাশার সাথেই বলছি, দুদকের ভিতর থেকে রেজিস্ট্যান্স ছিল। আমার এই রুমে বসেই কিন্তু দুদকের চেয়ারম্যান আমার সাথে আলোচনা করেছেন, যখন আমরা প্রতিবেদনটা ফেব্রুয়ারি মাসে উপস্থাপন করি, তার পরবর্তী অল্প কিছুদিনের মধ্যে তিনি আমার সাথে বসে প্রতিটা পয়েন্ট 47টা পয়েন্ট টিক দিয়েছেন এবং বলেছেন, শেষ করে বলেছেন যে আমি তো হতাশ। আমি কেন হতাশ, তিনি বললেন যে আমি আসলে আমার দ্বিমত করার মতো কিছু পেলাম না। সো এই হচ্ছে দুদকের ওনারশিপ। অথচ সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রতিবন্ধকতা এসছে ওই বাছাই কমিটি, পর্যালোচনা কমিটির বিষয়ে। এবং আরও একটা যে বিষয়, সেটা দুটো বিষয় গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে বলবো। একটা হচ্ছে দুদক এমন একটা প্রতিষ্ঠান যেটা নিজে দুর্নীতিগ্রস্ত, এবং এটা শুধু আমার আপনার গণমাধ্যমের কথা না, দুদকের নিজস্ব কনফেশনের কথা। এবং এমন জানা যায় যে নির্ভরযোগ্য সূত্রে, যে যাদেরকে দুদকের কর্মকর্তা অনুসন্ধান বা তদন্ত করেন তাদের পেরোলে আছেন এরকম দুদক কর্মকর্তা আছেন। কাজে এই যে চিত্রটা, এটা আমাদের সবসময় গবেষণায় এসছে, কিন্তু আমরা কিন্তু এই সংস্কার কমিশনের কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই বিষয়গুলোকে ভ্যালিডেট করতে পেরেছি এবং দুদক সেটা স্বীকারও করেছে। যে কারণে আমাদের যে সুপ্রশ্ন ছিল যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সুনির্দিষ্ট তথ্য দুদকের কর্তৃপক্ষের কাছে আছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দুদক থেকে কি বলে চাকরিচ্যুত করা এবং আদালতে মানে আইনের হাতে সোপর্দ করা বিচারের জন্য। এটা অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ। কিছুই হয়নি এখনো পর্যন্ত আমাদের জানা মতে। 2-1 জনের ক্ষেত্রে কিছু মানে সাময়িক বরখাস্ত এই জাতীয় কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বাস্তবে তেমন কিছু না। এটা একটা দিক। এবং সেইটার সাথে জড়িত হচ্ছে যে অভ্যন্তরীণ যে কমিটি, হ্যাঁ, ওইটাকে বিলুপ্ত করে যে কমিটিটার প্রস্তাবনাটা আমরা করেছি, সেটি কিছুই হয় না এখনো পর্যন্ত। এবং আমরা কিন্তু যে যাদেরকে জবাবদিহিতার কথা বলছি, কী প্রক্রিয়া হবে সেটাও চিহ্নিত করেছি। আপনি যেহেতু রিপোর্টটা পড়েছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন। দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের আরেকটা বড় জায়গা যেটা দুদক কার্যকর হয়নি, একটা রাজনৈতিক প্রভাব সবসময় ছিল, এটা তো সবাই জানে, এটা মোটামুটি পাবলিক নলেজ। আরেকটা যেটা হচ্ছে যে এর মধ্যে আমলাতান্ত্রিক প্রভাব। দুদকের কমিশনারদের পরবর্তী যে পর্যায়টা, সেখানে সিংহভাগ হচ্ছে আমলাতন্ত্র থেকে ডেপুটেড এবং প্রশাসনিক আমলাতন্ত্র থেকে ডেপুটেড। যেই কারণে দুদকের যে সিদ্ধান্তগুলো, কার বিরুদ্ধে মামলা হবে, কার বিরুদ্ধে পদক্ষেপ হবে না, এই বাস্তবে কিন্তু এগুলোর কন্ট্রোলিং মানে এটা মানে গেট হিসাবে কাজ করে হচ্ছে যে গেট কিপার হিসেবে কাজ করে আমলাতন্ত্র। তো যার ফলে সেখানে কার্যকর দুদক হতে পারেনি। এটাকে প্রতিহত করার জন্য আমরা যেটা বলেছি, আমরা কতগুলো সুপারিশ করেছি যে আসলে দুদককে এই আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে। আমরা চট করে ফেলে দিতে বলিনি, আমরা পর্যায়ক্রমে এটাকে সর্বোচ্চ 10% পর্যন্ত উচ্চ পদে যারা আছে তাদেরকে নিশ্চিত করতে হবে। দুদক সেটা স্বীকার করেছে, কিন্তু এখন সম্মত হয়েছে। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমত্য আছে, নো রিজার্ভেশন। কাজে এই ধরনের বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। এটা আইনের মধ্যে থাকা উচিত ছিল, হয়নি, আরও এই ধরনের বিষয়গুলো। এবং দুদকের পক্ষ থেকেও যে রেজিস্ট্যান্সটা, সেটা আমার নিজের চোখে দেখা। কারণ আমি যেই সভার কথা বলছি, সেই সভায় দুদকের একজন প্রতিনিধি ছিলেন, তিনি, তার অবস্থানও নেতিবাচক ছিল। আমি জানি না শেষ পর্যন্ত তিনি হয়তো বা সেখানে একটা ভূমিকা পালন করেছেন।
মানে যেটা বাংলাদেশের যে কোনো নাগরিকের দেশের বাইরে যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো হয় সেগুলো ওভারসাইট বোর্ডের কাছে আপনার রেগুলারলি অ্যাক্সেসেবল হবে উইদাউট এনি প্রেডিকামেন্ট, এবং অনেকটা লাইভ হবে। এই সুযোগটা পৃথিবীর 117টা আরও বেশি 120টারও বেশি দেশে এটা অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশে এখনও সেটা করে না। আমরা দীর্ঘদিন যাবত এটা চাচ্ছি, এটা করা হচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে প্রতিবন্ধক শক্তি হচ্ছে যে আমাদের এটার সাথে জাতীয় রাজস্ব বোর্ডের একটা সম্পৃক্ততা আছে, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা আছে। কারণ এর মাধ্যমেই কিন্তু যে এই যে আমাদের দেশে ব্যাংকিং সেক্টর লুটপাট, ফাইন্যান্সিয়াল সেক্টরে লুটপাট হয়েছে, অর্থ পাচার হয়েছে। আমাদের যে অর্থ পাচারের একটা সিংহভাগ হচ্ছে যে আপনার ইয়ের মাধ্যমে, কী বলে, মিস ইনভয়েসিংয়ের মাধ্যমে, চালান জালিয়াতির মাধ্যমে। এইগুলো সবগুলো প্রতিহত করার জন্য কিন্তু অন্যতম হাতিয়ার হচ্ছে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এটাতে বাংলাদেশ এখনও অন্তর্ভুক্ত করে না, এবং আমরা জানা মতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নাই, দুদকেরও নাই, যেটা হওয়ার কথা, কিন্তু জাতীয় রাজস্ব বিরুদ্ধে নাই, কারণ এখানে তাদের বেস্টের ইন্টারেস্ট কাজ করে। সরকার এগুলোকে কোনো গুরুত্বই দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে। আমার হতাশার জায়গা, যেমন আমরা একটা প্রস্তাব করেছি, পৃথিবীর কোনো দেশে বাংলাদেশ সহ এককভাবে শুধু দুর্নীতি দমন কমিশন তো দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। এটা আমাদের অন্য সকল প্রতিষ্ঠানগুলোর কিন্তু ভূমিকা আছে, আমলাতন্ত্রের ভূমিকা আছে, প্রশাসনের ভূমিকা আছে, পুলিশের ভূমিকা আছে, সেনাবাহিনীর ভূমিকা আছে, সকল প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আছে, বাংলাদেশ ব্যাংক, এই ধরনের প্রতিষ্ঠানগুলো। তো কাজেই আমরা যেটা প্রস্তাব করেছি একটা জাতীয় দুর্নীতি প্রতিরোধক কৌশল প্রণয়নের বিষয়টা। এটা একজন উপদেষ্টা বলেছে, এই কৌশল করে কী হবে, আমাদের দেশে আইনই মানে না, কাজে কৌশলের দরকার নেই। মানে এই যে এক ধরনের ডিনায়াল সিনড্রোম, কৌশল আমরা যেটা প্রস্তাব করেছি সেটা হচ্ছে যে কৌশলটা হবে এবং প্রতিটা ক্ষেত্রে নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত একটা ম্যান্ডেট স্পেসিফিক্যালি থাকবে, কারা বাস্তবায়নের জন্য দায়িত্ব সেটা নির্ধারিত থাকবে, এবং সেটা ওভারসি করার জন্য একজন অফিস অফ অম্বুডসম্যানের প্রস্তাব করেছি। তো এটা না হলে পুরো রাষ্ট্রকে যদি আমরা দুর্নীতি প্রতিরোধক যে এনভায়রনমেন্ট তার মধ্যে অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে শুধু একক দুর্নীতি দমন কমিশন আইডিয়াল হলেও কিন্তু সেটা সম্ভব না। এমন তো আমরা তো পাচ্ছি না, তারপরেও অন্য শক্তিগুলো বিকশিত হোক সেটারও সুযোগ করে দেওয়া যাচ্ছে না। দুদকের সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার সম্ভাবনা বিএনপি এবং তাদের সমমনা দলগুলো নাকচ করে দিয়েছে, দুর্ভাগ্যের বিষয়। এবং শুধু তাই না, আমি এ প্রসঙ্গে বলতে হচ্ছে, সেটা হচ্ছে মানে ঐকমত্য কমিশনে, জাতীয় ঐকমত্য কমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত এই দলগুলোর একটা পরিষ্কার অবস্থান ছিল। আমি যেটা বললাম যে আন্দোলনের মূল, রাষ্ট্র সংস্কারের মূল চেতনা হচ্ছে যে এক্সিকিউটিভকে জনগণের কাছে জবাবদিহি করা। এই আলোচনার প্রেক্ষিতে তারা এই অবস্থানটা সবসময় পরিষ্কারভাবে নিয়েছে যে সরকারের হাত পা বেঁধে দিবেন না। আমি কোট করছি, এই যে কথাটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, যেই কারণে মানে জনগণের কাছে জবাবদিহিমূলক স্বচ্ছ একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার যেই সুপারিশগুলো ছিল, যার মধ্যে দুদকের সাংবিধানিক স্বীকৃতি, এই বিষয়গুলো তাদের কাছে গ্রহণযোগ্য হয় না, দুর্ভাগ্যের বিষয়। কাজেই গণভোটের রায় যাই হোক না কেন, এই বিষয়টা যদি বিএনপি এবং তাদের সমমনা দল যখন ক্ষমতায় থাকবে সেটি অর্জন করা সম্ভব হবে বলে মনে করছি না। মানে আমি আশাবাদী, আমি মনে করি আমি জেনেটিক্যালি আশাবাদী। সেটা না হলে কিন্তু আমি যে কাজ করছি, আপনি যেটা বলছেন, এটা ছেড়ে দিতে হতো আমাকে। সো এই ব্যাকগ্রাউন্ড রেখেই আমি বলবো যে আমি হাল ছাড়তে চাই না। তবে যেটা হতাশার জায়গাটা, যদি অস্বীকার করি বা না বলি, তাহলে নিজের প্রতি অন্যায় করা হবে, আমার শ্রোতা এবং পাঠকের প্রতি অন্যায় করা হবে। আমি যেটা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে সম্ভাবনাটা পেয়েছিল তাদের হাতের মুঠোয়, সেটা ব্যবহার করতে ব্যর্থ হয়েছে, এটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। শুধু দুদক সংস্কার কমিশন, আমি যদি আরও একটা দুইটা দৃষ্টান্ত দিই, যে পুলিশ কমিশন, স্বাধীন পুলিশ কমিশন, এটা বাংলাদেশের প্রতিটা মানুষের চাহিদা। এটা এমন একটা বিষয়, এটাকে সায়েন্টিফিক একটা নলেজের দরকার নেই, বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, প্রতিটা মানুষ চায় স্বাধীন পুলিশ কমিশন হোক। সেই পুলিশ কমিশন গঠনের জন্য যে অধ্যাদেশটা করা হয়েছে, এটা একেবারে একদম পরিষ্কারভাবে মোটা দাগে এটা হবে একটা রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড আমলাদের একটা রিসোর্টের মতো, রিহ্যাবিলিটেশন সেন্টারের মতো হবে। এবং পরিষ্কারভাবে অন্য কোনো পৃথিবীর কোনো দেশেও নাই, আমাদের অন্য কোনো কমিশন আইনেও নাই, ওখানে একজন আমলাকে একেবারে সুনির্দিষ্টভাবে সদস্য সচিব করা হয়েছে। দুদকের উদাহরণ সচিব আছে, কিন্তু তিনি কিন্তু সদস্য সচিব না, কমিশনের অধীনে তিনি রিপোর্টেবল। অথচ এখানে কমিশনের সদস্য সচিব একজন নিয়োগ দেওয়া হয়েছে, একজন পুলিশ আমলাকে, মানে নিয়োগের কথা বলা হয়েছে। এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে। অর্থাৎ এটা বাস্তবে যে সম্ভাবনাটার কথা আমি বলছি, সেটা কিন্তু জেনে শুনে
জেনে বুঝে আমরা অনেক চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে, যেহেতু বর্তমান সরকার যারা আছেন তাদের অনেকের সাথেই আমরা তার সহযোদ্ধা হিসেবে মনে করি। আমাদের নাগরিক সমাজ বলতে যা বোঝায় তাদেরই বাস্তবে অনেকেই প্রতিনিধি। পথে ঘাটে একসাথে আন্দোলন করা, কাজে তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, চেষ্টা করার সুযোগ হয়েছে। কিন্তু একটা পর্যায়ে কিন্তু এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে, এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন কারণ আমি সমালোচনা করছি। আমাকে বাস্তব কথাটা বলতে হচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমি খুবই অনেস্টলি ফ্র্যাঙ্কলি বলবো, খুব এক্সেলেন্ট হয়েছে এই অধ্যাদেশটা। এই অন্তর্বর্তীকালীন সরকারের বলবো যে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট অর্জন। কিন্তু এটাকেও ট্যাপ করেছে ইন দ্য ব্যাক, ইন দ্য মিডল অফ দ্য নাইট। পুরো অধ্যাদেশটা অংশগ্রহণমূলক প্রক্রিয়া হয়েছে এবং আমি যেটা বলছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে একেবারে বলি যে সমান পর্যায়ের। কিন্তু যেটা হওয়ার নভেম্বর মাসের 9 তারিখে অধ্যাদেশটা হয়েছে, আমরা তো মনে করলাম গুড নিউজ। কিন্তু ডিসেম্বর মাসের 8 তারিখে এটা একটা সংশোধনী হয়েছে। সংশোধনের মধ্যে একটা শুধু কাজ করেছে, সেটা হচ্ছে যে মানে নেতিবাচক কাজ। সেটা হচ্ছে যে বাছাই কমিটিতে, এই কমিশনের বাছাই কমিটিতে ক্যাবিনেট সচিব হবেন একজন সদস্য, যেটা কোনো অস্তিত্ব ছিল না মূল আইনের মধ্যে। অর্থাৎ ক্যাবিনেট সচিবের পজিশনটা আমাদেরকে বুঝতে হবে। এটা সরকারের যে দলই ক্ষমতায় থাকে বা যারাই ক্ষমতায় থাকে তাদের মূল ক্ষমতার ভিত্তিটা হচ্ছে ক্যাবিনেট। সেই ক্যাবিনেট সচিব অর্থাৎ এই কমিশনটা সরকার যা চাইবে তাই করবে। এই যে মানে প্রতিরোধমূলক শক্তি সরকারের অভ্যন্তরে, যেটা আমি বারে বারে বলছি, সেটার কারণে আমাদেরকে আসলে যতটুকু প্রাপ্তির সম্ভাবনা ছিল সেটা হয় নাই। হতাশার জায়গা আছে প্রচুর। তারপরে হাল ছেড়ে যাবে না। আমরা যেমন জুলাই সনদের কথা যদি বলি বা যেই ছাত্র জনতার আন্দোলন, এটা মানুষের মেমোরিতে লাইভ। এই দেশের সাধারণ মানুষ জানে রাজনৈতিক শক্তি যারা ক্ষমতায় থাকবে তাদেরও একাংশ, আমি মনে করি ক্ষমতার বাইরে যারা থাকবে তাদেরও এটা একটা হাতিয়ার। সাধারণ মানুষ বলতে পারবে যে আপনারা এটা স্বাক্ষর করেছেন বা আপনারা এই রক্তে লেখা জুলাই সনদের অংশীদার আপনারা, এটা কেন আপনারা বাস্তবায়ন করবেন না? নতুন বাংলাদেশ কেন, রাষ্ট্র সংস্কার কেন হবে না? নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেন হবে না? এই যে চাহিদার সৃষ্টির জায়গাটা, সুযোগটাই হচ্ছে আমার আশাবাদের জায়গা। প্রথম কথাটা হচ্ছে আপনার জুলাই হিরো বলতে আমরা যাদেরকে বুঝি, সমন্বয়ক যারা ছিল এবং তাদের ভিতর থেকে প্রথমে বৈষম্যবিরোধী কী জন্য এটাকে বলা হচ্ছিল নাগরিক কমিটি। তো এদের ভিতর কিন্তু যে জিনিসটা আমরা দেখেছি পরিষ্কারভাবে, সেটা হচ্ছে যে ওরা নিজেরাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিল, সেটা থেকে সরে গিয়ে এক্সিস্টিং রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে তারা আত্মসমর্পণ করেছে। ওই যে আমি যে শুরুতে যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজির কথা বলেছিলাম, এদের একাংশ কিন্তু সেখানে আত্মসমর্পণ করেছে এবং এনসিপির বিকাশ যে বিবর্তন, এটা দল হিসাবে তার যে বহিঃপ্রকাশ বা তার যে কী বলে যে অভ্যুত্থান, সেই ঘটনাটাকেও কিন্তু অনিয়ম দুর্নীতির দ্বারা প্রভাবিত ছিল। এবং সেটা অর্থাৎ আমি এখানে যেটা দেখতে পাই যে তারা এক্সিস্টিং রোল মডেল তাদের চোখের সামনে যেটা, সেটাকেই তারা নিজেদের রোল মডেল হিসেবে ধরে নিয়েছে, যে কারণে নিজেদেরকে কলুষিত করেছে। আমার আত্মঘাতী একটা বিষয় হচ্ছে, যেমন যে এখন তার প্রতিফল আমরা দেখতে পাচ্ছি। যেই এজটা তাদের ছিল, যে রাজনৈতিক শক্তি হিসাবে ইতিবাচক তাদের সম্ভাবনা ছিল, সেগুলো কিন্তু প্রায় ধূলিসাৎ হয়েছে, যে কারণে নিজেদের মধ্যে বিভাজন, তাদের পদত্যাগ ইত্যাদি, সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। কিন্তু যেই সম্ভাবনার জায়গাটা আপনি বলেন যে রাজনীতি এবং জনপ্রতিনিধিত্ব এবং দুর্নীতি, দেখুন আমরা সব ক্ষেত্রে সংস্কারের কথা বলছি। 11টা মানে সংস্কার কমিশন হয়েছে, আর অনেক ক্ষেত্র বাদ আছে, যেমন শিক্ষাতে সংস্কার হয় নাই, প্রাইভেট সেক্টর, কৃষি, এই ধরনের খাতে হয় নাই, যেটা অপরিহার্য ছিল, হওয়া উচিত ছিল। কিন্তু গণতন্ত্র, জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার অন্যতম যেই ইনস্টিটিউশন, সেটা রাজনৈতিক দলের সংস্কারের কথা কিন্তু আমরা কেউ বলি না। যখন আমরা বলি তখন আমাদেরকে বলা হয় যে তুমি বিরাজনীতিকরণের কথা বলছো। আমরা তো বাইরের থেকে রাজনৈতিক দলের সংস্কার চাই না, রাজনৈতিক দল নিজেদের সংস্কার করবে। আমাদের দেশে আনফর্চুনেটলি, পৃথিবীর সব দেশে রাজনীতি একটা হচ্ছে যে ইট প্রডিউসেস এ গুড, পাবলিক গুড, জনস্বার্থে তারা কাজ করে, থিওরিটিক্যালি ক্লেম করে তারা। সেটা করার জন্য ক্যাপিটাল লাগবে, অর্থ লাগবে। এটা অর্থ ছাড়া হয় না, রাজনীতি করবে, পৃথিবীর সব দেশেই হয়। কিন্তু এটা কোন সূত্র থেকে অর্থটা আছে, কার অর্থ? এটা কি ক্লিন মানি নাকি ব্ল্যাক মানি? এটা কি বৈধ সূত্র থেকে নাকি অবৈধ সূত্র থেকে? এটার হিসাব নিকাশ কী? এই ধরনের প্রশ্নগুলো যেরকম উত্তর দরকার,
একই সাথে রাজনীতির তো একটা পুঁজি লাগে, যে এই যে প্রোডাক্টটা তৈরি করবে এটা তো একটা মানে পুঁজিটা হওয়া উচিত আদর্শ, দলীয় আদর্শ বা দলীয় কী বলে যে ম্যানিফেস্টো, হ্যাঁ, ইশতেহার। সেটা হচ্ছে যে লোক দেখানো। এখন আমাদের রাজনীতির মূল ক্যাপিটাল হচ্ছে, বেসিক ক্যাপিটাল হচ্ছে যে মানি, মাসেল, রিলিজিয়ান। এই তিনটা হচ্ছে বেসিক ক্যাপিটাল। যেই কারণে হচ্ছে যে আমরা যে চিত্রটা দেখতে পাই, আপনি কিছু কিছু হচ্ছে কোয়ান্টিফায়েবল, মানিটা ডেফিনেটলি ডাইরেক্টলি কোয়ান্টিফায়েবল, মাসেলটা কোয়ান্টিফায়েবল না হলে মাসেলটা কিন্তু দৃশ্যমান, যে কারণে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, ঠিক আছে। রিলিজিয়ানটা অ্যাজ এ ফ্যাক্টর, যেটা অপব্যবহার রিলিজিয়ান যে অর্থে, সেটা কিন্তু আমরা দৃশ্যমান কিন্তু কোয়ান্টিফায়েবল না, আমরা কিন্তু দেখছি। এই যে তিনটা সংমিশ্রণ, এখানে কিন্তু সমস্ত অনিয়মগুলো কেন্দ্র করে হচ্ছে, যেই কারণে যে আমাদের যে আপনার হলফনামার তথ্যটার কথা বলি, হলফনামাতে অবশ্য আপনার ধর্মটা আসবে না, কিন্তু আপনি দেখুন প্রচারণা, যেখানে মাঠ পর্যায়ে আপনারা গণমাধ্যম কাজ করেন, আমরা কাজ করি, যা দেখি ধর্মকে যেভাবে তুলে ধরা হচ্ছে, এটা কি আসলে ধর্ম নাকি এটা তো পলিটিক্যাল ক্যাপিটাল? কোন সো এই কোশ্চেনটা কিন্তু যে কারণে হচ্ছে যে আমাদের রাজনীতি যেই মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যেই সম্ভাবনা ছিল, সেটা আমি অন্তত মনে করছি যে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ দেখছি না। যখন ঐকমত্য কমিশন গঠন করা হলো, দ্বিতীয় বা তৃতীয় বৈঠকে আমি একটা কোয়েশ্চেন রেজ করেছিলাম প্রধান উপদেষ্টার সাথে। প্রধান উপদেষ্টার সাথে আমাদের তো মাঝে মাঝে বৈঠক হতো, সেখানে কোনো কোনো ক্যাবিনেট সদস্য থাকতেন, মানে উপদেষ্টা। তো বৈঠকের কথা প্রসঙ্গে আমি বলেছিলাম যে আমাদের সামনের দিকে কী করণীয় ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছিল। আমি বলছিলাম যে প্রফেসর ইউনূসকে একটা প্রশ্ন করেছিলাম যে আমরা যে সবাই সংস্কারের কথা বলছি, আমাদের প্রত্যেকের হাতে একটা ব্যানার রাষ্ট্র সংস্কার, সবাই আমরা চাই, কিন্তু এই রাষ্ট্র সংস্কারের পরিপন্থী যে শক্তি, প্রতিরোধক শক্তি, মানে রেজিস্ট্যান্স, পটেনশিয়াল সোর্সেস অফ রেজিস্ট্যান্স, সেটা নিয়ে আমরা ভাবছি কিনা, কোনো আপনি কিন্তু সরকার কিছু ভাবছে কিনা। সবাই একটু থক হয়ে গেছে, আমাকে বললো যে হোয়াট ডু মিন, তুমি কী বলেন? আমি বললাম যে আমি স্ট্রেট বলছি, আমলাতন্ত্র বসা ছিল কেন অনেকেই, আমলাতন্ত্রের ভিতরে রেজিস্ট্যান্সের ফোর্স আমি ভিজুয়ালাইজ করি, আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করবো সেটা চিন্তা করা উচিত আমাদের। সবাই হেসে উড়িয়ে দিচ্ছে, না না না, সেই ওই দোজ ডেজ আর গন, দ্যাটস দ্য রিয়ালিটি। কিন্তু they have shown how powerful they are, and they will continue to be so. মোস্টলি তাই আনফর্চুনেটলি কিছু কিছু সেক্টরে ডিজিটাইজেশন হচ্ছে, which is one of our recommendations, end-to-end ডিজিটাইজেশন। আমরা অটোমেশনের কথা বলেছি। ল্যান্ডে যেমন কিছু হয়েছে, ল্যান্ডে একেবারে তো মানে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যে খাতগুলো, কিন্তু কিছু কিছু হয়েছে, তারপরেও কী জায়গাগুলোতে রেখে দিয়েছে। ওই কমপ্লিট ডিজিটাইজেশন হতে পারলে কিন্তু আমার অনেক কিছুই সমাধান, মানে যেটা প্যাটি কারাপশন বলা হয়, যেটার কথা আপনি বলছেন, ওগুলো লাঘব করা সম্ভব। কিন্তু এখনকার যে বর্তমানে যে প্রেক্ষিত, এই প্রেক্ষিতে শিক্ষা বলি, স্বাস্থ্য বলি, ভূমি বলি, পাসপোর্ট বলি, সব খাতে কিন্তু আগের মতো দুর্নীতি, বরং এটার প্রিমিয়ামটা বেড়ে গেছে। কারণ এখন মনে করছে যে মানে রাষ্ট্র সংস্কারের সরকার, তো কাজেই ঝুঁকি বেশি, ধরা পড়লে বেশি, কাজে আমাকে প্রিমিয়াম বেশি দিতে হবে। আনফর্চুনেটলি এটা আমরা হাসছি এখন, কিন্তু আসলে বলতে কষ্ট লাগে। আপনি সাধারণ মানুষের কিন্তু ওইটাই চেয়েছিল, বেশি কিছু চায় না। ওদেরকে দৈনন্দিন জীবনে মানে তাদের কাজটা সঠিকভাবে মানে উইদাউট এনি প্রেডিকামেন্ট করবে, এর জন্য অতিরিক্ত হয়রানি থেকে তাদেরকে উদ্ধার হয়, এর বাইরে কিছু লাগে না। এই দেশের মানুষই কিন্তু যা আমাদের অর্জন, সব কিছুর পিছনে এই দেশের মানুষকেই কাজ করতে দিই না আমরা।